স্বর্ণগুলি তো আমার হারানো গেছে। সাথে সাথে যে কমিউনিটি সেন্টার তারা রেডি করছিল সেটাকে স্টপ করে দিল, বলছে বিয়ে দেওয়া সম্ভব না। যখন স্কুলে পড়া অবস্থায় আমার ক্লাসমেটের সাথে এমনি ফ্রেন্ড হিসাবে যতটুকু পরিচয় ছিল, কিন্তু কলেজে ওঠার পরে সে একটা মহিলা কলেজে চলে যায়। তখন আমাদের মাঝে মধ্যে ফোনে কথা হতো, ফ্রেন্ড হিসাবে যেরকম কথা হয়। আস্তে আস্তে 2-3 মাস যাবার পরে আমাকে বলতেছে যে একসাথে থাকলে একটা কুকুরের সাথেও যদি আমরা বসবাস করি, কুকুরটাও অনেকই হয়ে যায়, আপন হয়ে যায়। আস্তে আস্তে আমি বুঝতে পারলাম সে বোঝাতে চাইলো খুব আমার প্রতি উইক হওয়ার পরে আমাদের সাথে একটা রিলেশন তৈরি হয়। তারপরে যখন অ্যাডমিশন আসে, ইউনিভার্সিটির অ্যাডমিশন যখন আসে, আমি তার হেল্প করি বিভিন্নভাবে যতটুকু পারি, যেহেতু ভালোবাসি সত্যি, তখন আমি মন থেকে অনেক ভালোবাসি। তার একটাই পাবলিক ইউনিভার্সিটি পছন্দের ছিল, সে সেটাতেই পড়বে, আদারওয়াইজ অন্য কোনো ইউনিভার্সিটি সে পড়তে ইচ্ছুক না বিদায় সে ফর্মও কিন্তু সে ওঠায়নি। উনি তার পছন্দের ইউনিভার্সিটিতে তিনি চান্স পেলেন, সে অ্যাডমিট হলো। তখন তার বাবা তাকে ইউনিভার্সিটি হলে উঠাইয়া দেয়। তাকে রেখে তার বাবা যখন চলে গেল তখন তাকে দেখার কেউ নাই। পরিবারের অবস্থা এরকম খারাপ ছিল, তাকে তখন দেখার কেউ ছিল না। পরবর্তীতে আমাকে বললো যে পড়াশোনা করলে আমি তো তোমারই ওয়াইফ হব, সেই হিসাবে এখন তুমি না দিলে আমি কিভাবে পড়াশোনা করব। ঠিক আছে, আমরা যেহেতু একসাথে থাকবো, তাহলে আমি একটা জব নিলাম। তো প্রতি মাসে দেখা গেলো সপ্তাহে 2000-3000 তার যেরকম খরচ পড়তো, এটা তো আমি হিসাব করে না, বিশ্বাসের জায়গায় কিন্তু আর হিসাব হয় না। নিজের জন্য 500 টাকার জামা মনে হয় খুব কম কিনছি, 1000 টাকা তো আমার কাছে বিলাসিতা। আমি তাকে দিয়েছি, যেহেতু একটা এরকম সনাতন ইউনিভার্সিটিতে পড়তেছে, তার একটা ওই জায়গাটা মেনটেন করতে হবে। তো ওই জন্য আমি তাকে 5000-6000 টাকা দামের জিনিস দিচ্ছি, তাকে মোবাইল কিনেছি, দামি মোবাইল কিনে দিচ্ছি। পরবর্তীতে এইভাবে দিতে থাকি। তো আমি বিশ্বাস করে যাইতাম, আমিও ভালো তাকে বাসি, আমিও জানি সে ভালো, আর সে তো আমাকে জানেই ভালো। টাকা দিয়ে তাকে পড়ানোর পরে, পড়াশোনা শেষ করার পরে ফাইনালি সে জবে ঢুকলো। জব হওয়ার পরে না অ্যাভয়েড করতেছে, কিন্তু নাও করতেছে না, আমাকে বলতেছে যে ফাইনালি বিয়ের অ্যারেঞ্জ করো। আমাকে যে সে অ্যাভয়েড করতেছে এটাও কিন্তু আমি বুঝতে পারতেছি, কিন্তু আবার বিয়ের কথাও বলতেছে। কিন্তু দুইটা বিষয় না আমার কাছে কোনোভাবে আমি মিলাতে পারতেছি না। পরবর্তীতে এই যে তার পরিবর্তনটা আসলো, কিন্তু সে বিয়ের ডেট দিল, তার ফ্যামিলি থেকেও তো বললো বিয়ের জন্য। দুই পরিবার থেকে সিদ্ধান্ত হলো? এক্স্যাক্টলি, দুই পরিবার থেকেই। তো আমরা তো এই পুরো ঘটনা তো দুই পরিবারই জান। তার বিয়ের যখন ডেটটা দিল, ডেট দেওয়ার পরে তখন সে আমাকে বললো যে স্বর্ণ লাগবে। কিন্তু আমি তাকে কিন্তু স্বর্ণ দিছি, ওই গলার চেইন, হাতের আংটি এবং কানের দুল, এটা কিন্তু তার কাছেই ছিল, আগেই দিয়েছি। ফাইনালি আরও কিছু হাতের বালা টালা এগুলি আমি বানাইলাম। তাদের তো পরিস্থিতি যেহেতু খারাপ, সে বলল যে এখন তোমাকে যে ওখানে নামাবে একটা আংটি দিয়ে অ্যাটলিস্ট দিতে হবে তোমাকে। তো আমি বললাম ঠিক আছে, আমিই বানাই দিচ্ছি, আমিই বানাইলাম। পরবর্তীতে ওই স্বর্ণ যখন সব কিছু রেডি হলো, বিয়ের ডেটের 2-3 দিন আগে, তো হঠাৎ করে আমার হবু স্ত্রী, তো উনি আমাকে টেলিফোন করে ওনার কাছে আনলেন, অফিসের নিচে আনলেন। আনার পরে তার সামনে তার পরিবারের সাথে কথা বললো। কথা বলার পরে সে বলতেছে ওই বিয়ের খরচের যে টাকাগুলি ছিল এটা হারানো গেছে, ছিনতাই হয়েছে। তার ভাই হসপিটালে আমার সামনে বসে কথা বলতেছে, মানে আমাকে শোনায়। আমাকে সামনে আনার কারণটাই হচ্ছে আমাকে জানানো। সে আমাকে মাথার মধ্যে আমাকে ঢুকাই দিল যে টাকাটা হারানো গেছে। সে বললো যে আমার ভাই হসপিটালে অ্যাডমিট। তো আমি শোনার পর যেহেতু দেখলাম এটা তো একটা বড় ধরনের সমস্যা, তখন আমি তাকে 28,000 টাকা দিলাম, দিয়ে বললাম এটা বাড়িতে পাঠিয়ে দাও। বিয়ের অ্যারেঞ্জ যে হচ্ছে এটা তুমি বন্ধ করো না, যেভাবে হোক এটা কমপ্লিট করো। তারপরে বিয়ের আগের দিন সকালবেলা ওর ভাই আমাকে টেলিফোন করে বলতেছে যে তুমি 8টা বা 9টার মধ্যে চলে আসবা, পরিবারের সবাইকে নিয়ে চলে আসবা, আমরা আগে কাবিনটা করে ফেলবো, সকল মানুষ আসার আগে কাবিনটা আমরা কয়েকজন মিলে করে ফেলবো। তো আমার কাছে স্বাভাবিকভাবে প্রশ্ন হলো, এখন এই মানুষগুলিকে আমি কিভাবে বলি 8টার মধ্যে চলে আসেন, 9টার মধ্যে চলে আসেন? একটা বিয়েতে গেলে তো অ্যাটলিস্ট দুপুর হয়, 12টা 1টা এরকম বাজে, যার জির মতো করে আসে। কিন্তু সে 8টা 9টা যখন বললো, তখন আমার মনের মধ্যে প্রশ্ন আসলো, এটা কি আদৌ কি এরকম হচ্ছে? বিয়ে দিতে চাচ্ছে আমার কাছে? তারপরে মেয়ে আমাকে বলতেছে কাবিন দিতে হবে 20 লাখ টাকা। তখন যখন ফিক্সড করে দেয়, সেটা 10 টাকা হোক, এরকম তো হওয়ার কথা না। আপনি যদি আমার সাথে সারা জীবনই থাকতে চান, তাহলে কি আপনি ফিক্সড করে দিবেন? এত কিছু করার পরেও আপনি ফিক্সড করে দিচ্ছেন। খুব কষ্ট পেলাম, তারপরও নিজেকে সামলালাম। তখন আমার বোন আমাকে বলল কি, এই যে এত টাকা স্বর্ণ যে কিনছস, 6 লাখ টাকা স্বর্ণ, তুই খালি স্বর্ণটা দিবি না, এটা খালি একবার বইলা দেখ, খালি দেখ, আসল রূপ দেখতে পারবি, সাথে সাথে দেখতে পারবি। তারপরে আমি আমার হবু বউকে বললাম, তাহলে ওই যে 3টা আছে তোমার কাছে এগুলি দাও, আর বাকিগুলি যেহেতু বানাইছি আমি একসাথে, আমার ফ্যামিলি যেহেতু ওখানে বিয়েতে যাবে, তারা নিজেরা নিয়ে দিবে, আগেই তোমার কাছে দিয়ে রাখলাম, আমার ফ্যামিলি খালি হাতে গেল, এটা কেমন দেখা যায়?
বললাম যে আমার ফ্যামিলি নিয়ে যাবে, স্বর্ণগুলি আমার ফ্যামিলি নিয়ে যাবে, দেও। আমি তার কাছ থেকে ফাইনালি নিয়ে নিছি, সে কিন্তু রাখে নাই। স্বর্ণটা দিতে চাচ্ছিলেন? আমি চাচ্ছিলাম না ওই মুহূর্তে, না বিয়ের পরে আমি দিব, কিংবা যতটুকু দেওয়া দরকার তাকে নিয়ে আসা অতটুকুই আমি দিব। আমি তো স্বর্ণটা নিয়েই বিয়ে করতে চাইতাম, আমার কথা হচ্ছে এইটুকু। পরবর্তীতে এর কিছুক্ষণ পরে আমি তাকে বললাম স্বর্ণগুলি তো আমার হারানো গেছে। সাথে সাথে সে যে কমিউনিটি সেন্টার তারা রেডি করছিল সেটাকে স্টপ করে দিল, বলছে বিয়ে দেওয়া সম্ভব না। তখন আমার খুব রাগ হইল, আমার বন্ধু ঠিকই বলছে, এত বছর পরে সে আমাকে বলে যে এখন বিয়ে করা সম্ভব না। তার মানে শুধুমাত্র স্বর্ণটাই ফ্যাক্ট ছিল, টাকাই ফ্যাক্ট ছিল। আমি যদি টাকা না দিতাম তাইলে আমি তার আসল আগে দেখতে পারতাম। ফাইনালি যেই জিনিসটা আমি দেখতে পারলাম, সে ছিল অসহায়, আমাকে ভালোবাসতো না, কখনো মিথ্যা কথা বলতো, একটা ফেক কথা বলতো যে আমি তোমাকে ভালোবাসি। যেটা ফাইনালি বুঝতে পারলাম, সে শুধুমাত্র নিজেকে বড় করার জন্য বলেন, জীবন ধারণের জন্য বলেন, টিকে থাকার জন্য দরকার, তার টাকাটা প্রয়োজন ছিল, কারণ তার একটা সাপোর্ট প্রয়োজন ছিল। এই সাপোর্টের জন্য আমি তাকে ভালোবাসতাম মন থেকে। আমি তার জন্য নিজে চাকরিতে ঢুকছি, পড়াশোনা স্টপ করে চাকরিতে ঢুকছি যে তুমি বড় হও। তখন বুঝতে পারলাম শুধুমাত্র টাকাটাই ফ্যাক্ট ছিল। এটা কেন বুঝতে পারছি পরে জানেন? এই বিয়েটা ভেঙে গেল, কিন্তু সে বিয়েটা করতে চাইলো না। কিন্তু রাতের বেলা তার মামা রাতের বেলা আমাকে টেলিফোন করলো, বললো যে আমাদের গ্রামে আসো, আমরা বিয়ে দিব। হঠাৎ করে টেলিফোন করছে, তো তখন আমি বললাম কি, আচ্ছা আব্বার সাথে একটু কথা বলি। এটা কি আমি বলতে পারবো না? আব্বার সাথে 1 মিনিট কথা বলে, আব্বা তখন তো স্বাভাবিকভাবেই এত কিছু করে ফেলছে, এখানে মান সম্মান যাচ্ছে, সাথে সাথে কি আমি বলতে পারবো এই বলছে আব্বা চলেন বিয়েতে চলে যাই? এটা বলতে পারবো? তাহলে আমি বলবো না যে আমাকে একটু সময় দেন, তৎক্ষণাৎ আমি বলবো যে আসতেছি? এটা বলা যায়? তার মামাকে আমি এটা বলছি। তো এর কিছুক্ষণ পরে আমি টেলিফোন করি, টেলিফোন ধরে না। আবার আমার বাপের সাথে অনেক বলা বলির পরে আমাদের ইমোশনাল অবস্থাটা এরকম অবস্থায় চলে আমি সুইসাইড করবো। কারণ চারদিকে কথা, সবাই তো জানে বিষয়গুলা। এই মেয়ের জন্য এত কিছু করলি, তাহলে এখন তোর এই শুধুমাত্র এই স্বর্ণের জন্য বিয়ে করতে চায় না, তাইলে কেমন ভালোবাসা এটাই বুঝ। তো আমি তো যা বুঝার তো সব বুঝেই গেছি যে কেমন ভালোবাসে। শুধুমাত্র আমি টাকা না দিলে সে কখনোই অনেক আগে চলে যাইতো। তো আর ফোন ধরে না, তার মামা ধরে না, কেউই না। তার বাইরে কমপক্ষে ফোন দিচ্ছি 50টার মতো। তো ফাইনালি আর কেউ ফোন টুন ধরে না। লাস্টে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরে তার এক বান্ধবীকে পাইছি বিয়ের দিন, যেদিন ডেট ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই বান্ধবী আমাকে চাপা মারলো, বলতেছে যে এখানে 100, 400, 500 জনের ডেকোরেশন করা আছে, আপনারা আসলেন না, এই সেই। বিয়ে করার ইচ্ছা থাকলে তো আপনি মেয়ে শত না করুক। শেষ পর্যন্ত দুপুর 12টার সময় আমাকে এই লেকচার দিয়ে বললো আপনি আসলেন না। আমি বললাম তাহলে এখন আসি, যদি সত্যি বিয়ে দিতে চান আমি এখন আসি। এখন তো আর সুযোগ নাই, ফোনও ধরলো না, আমি কোথায় যাব কি করব সেটাও না। আমি ভাবছিলাম কি যে আমার ফ্যামিলি যেহেতু এখন নিতে আর পারবো না, আমি একাই চলে যাব। কিন্তু কোথায় যাব, মেয়ে কোথায় আছে আমি তো জানি না। পরবর্তীতে বেলা 12টার সময় পেয়েছিলেন? 12টার সময় আমি যখন পেলাম তখন বললো এখন তার এসে লাভ নাই। শেষ পর্যন্ত বিয়েটা আর হলো না। সে মেয়ে যেটা বলে গেছে বিয়ে করবে না সেটাই সত্যি। কবেকার ঘটনা এটা? এই যে 1.5 বছর হচ্ছে। আমি এখন সে কি করে না করে এটা আমি জানি না, কোথায় আছে কিভাবে এটা তো আমার জানার সুযোগ নাই। তবে জানি সে চাকরি করে, ভালো চাকরি করে, এটা আমি শুনছি। ভাই আপনি আমার একটা কথা শুনেন, আমি কিন্তু ভেরিফিকেশন করছি। ভেরিফিকেশন করে কি পেয়েছি জানেন? সবাইকে সে বলেছে আমি তাকে ব্ল্যাকমেল করে বিয়ে পর্যন্ত নিছি। স্বজন যখন বলছে এরকম একটা ইউনিভার্সিটিতে পড়ে তুই তোর চেয়ে নিচু একটা ছেলেকে কেন বিয়ে করতে, তোর জন্য এখন অনেক ম্যাজিস্ট্রেট পড়ে আছে, বিয়ে করতে চায়। আপনার প্ল্যান কি? আমি আমার বর্তমান সম্পর্কে আর কাউকে কিছু বলতে চাই না, অনেক বলছি, বলে 12 বছর গেছে, এখন কেউ এসে বললো আমি তোমাকে ভালোবাসি, আমার আর প্রয়োজন না। আপনার ভালো অবস্থান দেখে সেটা বুঝতেই পারছেন আপনি। আমি সর্বোপরি একটা কথা বলতে চাই, তুমি সব সত্য জানো, এখন তোমাকে তার এটা আমি মনে করাই দেবো এমন কিছু না। শুধুমাত্র ওই সত্যগুলি তুমি জেনে তুমি যেটা করেছো এটার রিটার্ন কিভাবে পাবে আমি জানি না, কারণ আমি তো বিশ্বাস করি আল্লাহ তাআলা আছে। সুতরাং জান্নাত জাহান্নাম যদি এই যে অফারটা আমাদেরকে দেওয়া হয়েছে এটাও আমি বিশ্বাস করি, এর রিটার্ন হিসাবে তুমি খুব জঘন্য জায়গায় যাবে। আমি চাই আমার টাকাগুলি, আপনি ভালো করে জানেন আপনার হোয়াটসঅ্যাপে অসংখ্য মেসেজেস আমার কাছে আছে, আপনি কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপে আমার সাথে বলছেন টাকা রিটার্ন করবেন। আমি চাই সেই টাকাগুলি আপনি রিটার্ন করেন, যেহেতু এখন আপনার টাকা আছে, আপনার পরিবার আছে। আপনি এতদিন বলছেন ফ্যামিলি নাই, কেউ নাই, ইমোশনাল কথা বলে টাকা নিছেন। এখন আমার মনে হয় আমি চাই ওই টাকাগুলি আপনি রিটার্ন করেন। আমি কোনো মসজিদে গরিব বাচ্চাদের মাঝে দিলেও আমার শান্তি আসবে, বাট আমি এই শান্তিটা চাই। যদি আপনি টাকা ফেরত না দেন, হাসরের ময়দানে আপনি দায়ী থাকবেন।
যার সম্পর্কে আমরা কথা শুনছিলাম, অতিথি যার সম্পর্কে বলছিলেন, উনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওনার যে বক্তব্য উনি তা দিতেই পারেন, আমরা অবশ্যই সেটা প্রচার করব। ওনার গল্পটা শুনছিলাম, আসলে সত্যি যদি এমন কিছু হয়ে থাকে ওনার জীবনের সাথে, এটা খুবই মর্মান্তিক, খুবই মন ভেঙে দেওয়ার মতো একটা ব্যাপার। তবে এটা জেনে ভালো লাগছে যে উনি এখন ভালো আছেন, নিজেকে গুছিয়ে নিতে পেরেছেন। গত 1.5 বছরের ঘটনা এটা। 12 বছরের সম্পর্কের একজন তার সাথে যেই মন ভাঙার খেলাটা খেলেছেন, সেই ক্ষত তার বুকের মধ্যে রয়ে গেছে। ওনার কথা শুনে আমরা সবসময় টের পাচ্ছিলাম। তবে কারো এভাবে মন ভেঙে কাউকে সিঁড়ি বানিয়ে সফলতার চূড়ায় যে ভালো থাকা যায় না, আমরা এতটুকু বলতে পারি বা বুঝতেই পারি। তো আজ এই পর্যন্তই। আমরা আশা করব ওনার ভবিষ্যৎ জীবন সুন্দর, শান্তির হবে, এতটুকু দোয়া ওনার জন্য করি। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।